গুড মর্নিং ম্যাডাম। খুব বেশি ইংরেজি বলছিস তাই না? জি ম্যাডাম, আমি গ্র্যাজুয়েট। আচ্ছা গ্র্যাজুয়েট, তো আমি কি করব? আমাকে একটা কথা বল, তুই যেহেতু এতই পড়াশোনা জানিস তাহলে তুই এখানে গার্ডের কাজ কেন করছিস? ম্যাডাম আমার ভাগ্য খারাপ, ভালো হলে তো আমি ভালো জায়গায় কাজ করতাম। আচ্ছা তোর ভাগ্য খারাপ? আসলে তোর ভাগ্য খারাপ না, তোর তো কোনো যোগ্যতাই নেই, আর যোগ্যতা নেই বলেই তুই এখানে গার্ডের চাকরি করছিস। আর দুই একটা ইংরেজি ভাষা শিখলে কি ভেবেছিস তুই শিক্ষিত হয়ে যাবি? আর হ্যাঁ সালাম দে, তোর যোগ্যতা না ওইটুকুই। ম্যাডাম আমি যদি ইংরেজি বলতে পারি তাহলে ভুল কিসের? আপনি বললে কুল আর আমি বললে ভুল। হ্যাঁ ভুল। তুই কি ভেবেছিস তুই দুই একটা ইংরেজি বললে তুই সবকিছু জেনে যাবি? তাও তো এত শিক্ষিত কোনো লাভ তো হয়নি, সে তো করছিস দারোয়ানের চাকরি। আর চাকরি পেতেও না ভাগ্য লাগে, যেটা তোর নেই। আর তা নাহলে বড়লোক হতে হয়, তো তো সেই টাকাও নেই, করিস তো সামান্য গার্ডের চাকরি। ম্যাডাম আমার অন্যায়টা কোথায়? আপনি সেই কখন থেকে আমাকে অপমান করছেন? তোর ভুল এটাই যে তুই যোগ্যতার বাইরে গিয়ে বাহাদুরি করছিস। এবার বল আমরা কি বলতো? আপনারা তো মালিক পক্ষ। হ্যাঁ আর তোর কাজ যেটা তুই সেটাই কর, বুঝতে পেরেছিস? চলো। কি অবস্থা চাচা, কেমন আছেন? স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি ব্যাপার চাচা, আমি আপনাকে না কতবার বলে দিচ্ছি যে আমাকে আপনি স্যার বলবেন না, আমি আপনার ছেলের মতো। দেখো বাবা, টাকার গরমে মানুষ মানুষকে মানুষ মনে করে না। আর তুমি তুমি কি সুন্দর করে কথা বলো, তোমার সাথে কথা বললে আমার মনটা একটু ভরে যায়, আমি খুশি হয়ে যাই। তোমাকে দেখলে মনে হয় আজও মনুষ্যত্ব বেঁচে আছে। কি যে বলেন না চাচা, আপনি আমার বাবার বয়সে একজন মানুষ, বাবা সমতুল্য। আপনার সাথে খারাপ আচরণই বা কিভাবে করবো, বা আপনাকে অসম্মানই বা কিভাবে করবো? শোনো বাবা, আমি তোমার জন্য অনেক দোয়া করি, তুমি অনেক বড় হও, অনেক ভালো মানুষ হও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভিতরে যাই, ইম্পর্টেন্ট মিটিং আছে। ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আচ্ছা। কি ব্যাপার? তোমাদেরকে আমি কত আগে বলেছি এই কাজটা করার জন্য, যদি তোমরা এইভাবে করো তাহলে কিভাবে হবে? কি ব্যাপার? ম্যাডাম আজকে আমার অফিসে আসতে একটু লেট হয়ে গেছে, আর তাছাড়া কাজের প্রেশারও ছিল, তাই আর কি। তোমার খামখেয়ালির জন্য তো কাজ বন্ধ থাকলে হবে না। তোমার অনুবাদক কোথায়? ম্যাডাম ট্রান্সলেটর মানে অনুবাদক তো ছুটিতে আছে। কি বললে? ছুটিতে? তোমার এই কাজটা আরো 15 দিন আগে করে দেওয়ার কথা ছিল। অনুবাদকটা আজকে কত ইম্পর্টেন্ট সেটা তুমি জানো? কতদিনের ছুটি? আর এবং কি আমাকে কেন জানানো হয় নাই? ম্যাডাম উনি অ্যাক্সিডেন্ট করেছে, ওনার আরো কিছুদিন সময় লাগবে। আচ্ছা এখন তোমরা কি বলতে চাও? আমি এই ভাষা শিখে আমি নিজেই বলবো? তোমরা এতবার ফ্রান্সদের সাথে মিটিং করলে তোমরা ভাষাটা শিখে নিতে পারলে না? ম্যাডাম আসলে ফ্রান্স ভাষা তো অনেক কঠিন, তাই না? আর এই ভাষা সম্পর্কে আমরা খুবই অজ্ঞ, এত তাড়াতাড়ি আমরা এত কঠিন ভাষা কিভাবে শিখবো বলেন? হ্যাঁ, তোমাদের বা দোষ কোথায়? এখন মনে হচ্ছে এই টেন্ডারটা আমাদের হাত থেকে চলে যাবে, আর এই টেন্ডারটা যদি আমাদের হাত থেকে চলে যায় তাহলে তোমাদের কারো চাকরি থাকবে না। কথাটা মাথায় রেখো। ম্যাডাম আই এম রিয়েলি ভেরি সরি, আপনি আমাদেরকে চাকরি থেকে বের করে দিবেন না? ম্যাডাম এই মুহূর্তে যদি চাকরি থেকে আমাদেরকে ছাড়াই দেন তাহলে অনেক বিপদে পড়ে যাবো। প্লিজ ম্যাডাম একটা সুযোগ দেন। এখন আমি কি করব? এত কম সময়ের ভিতরে অনুবাদক কোথায় খুঁজে বের করব? আমি এত কথা বুঝি না, তোমরা কিছু একটা করো। ম্যাডাম ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার কাছে একজন ট্রান্সলেটর আছে। আছে? কে? আমাদের যে সিকিউরিটি গার্ড আছে উনি প্রায় 3টা ভাষায় কথা বলতে পারেন, জার্মানি, ফ্রান্স আর রাশিয়ান। কি গার্ড? আবির তুমি এটা কি বলছো? আমি এখন একটা গার্ডের উপরে ভরসা করব? আর এতবার একটা মিটিং বসবো একটা গার্ডের উপরে ভরসা করে? ম্যাডাম এত বড় ক্লায়েন্টের সামনে আমরা দারোয়ানকে বসাবো? বলছিলাম কি ম্যাডাম, আমরা যদি ওনার ড্রেস আপ চেঞ্জ করে দিই তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না। আর সব থেকে বড় কথা, এখন তো আমরা একটা বিপদের মুখে আছি, বিপদ থেকে উদ্ধার হতে হবে। এখন যদি ওনাকে দিয়ে চেষ্টা করলে ব্যাপারটা আমাদের সর্ট আউট হয়ে যায় তাহলে খারাপ কি? কিন্তু গার্ড কিভাবে ট্রান্সলেট করবে? তোমাদের দুজনের কাছে কি আর কোনো উপায় আছে? আর কোনো উপায় যেহেতু নাই, যাও গার্ডকে ডেকে নিয়ে আসো। শিওর ম্যাম, আমি এক্ষুনি আছি। উস্কুস কা হয় কুসুকা উসুহা। বাহ, আপনি যে এত ভালো ফ্রান্সের কথা বলতে পারেন আমরা এটা ভাবতেই পারিনি। আপনার জন্য এত ভালো একটা ডিল আমরা কমপ্লিট করতে পারলাম। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আপনি এত ভালো ফ্রান্সের ভাষা বলতে পারেন, তাহলে আপনি সামান্য গার্ডের চাকরি কেন করছেন? ম্যাডাম
আমার চাকরিটা খুব দরকার ছিল। তাছাড়া এই বয়সে চাকরি বা কি দেবে বলেন? আপনি এতদিন অনেক কষ্টের ভিতর দিয়ে দিন যাপন করেছেন, এখন আর আপনার সেটা করতে হবে না। আপনি আজ থেকে আমাদের অফিসে জব করবেন, আপনার স্যালারি হবে 50,000 টাকা। আপনি এসব কি বলছেন ম্যাডাম? অনেক ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ স্যার। আই শোনো না, আমাকে 200 টাকা দাও। 200 টাকা কি হবে? আরে বুঝি দেখো, ওখানে পাঠাও রাইডার দাঁড় করে রেখে এসেছি। আমার কাছে 200 টাকা ভাঙতি নেই, 500 টাকা নোট, তাই 200 টাকা লাগবে, দাও। না আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি টাকাটা দিয়ে আসছি। এই যে, এই নিন টাকা। আচ্ছা, আপনি এই বয়সে এসে কেন বাইক রাইড করছেন? আর তাছাড়া আমি দেখলাম যে আপনি ঠিকঠাক মতো বাইক রাইডও করতে পারছেন না, আপনার হাত কাঁপছিল। এই বয়সে আপনি বাইক রাইড না করলেও তো পারেন। সংসার চালাতে হয় তো মা, সেই জন্য বাইক চালাচ্ছি। আচ্ছা, সংসার চালানোর জন্য করতে হয় কেন মা? আপনার কোনো ছেলে মেয়ে নেই? হ্যাঁ মা, আমার একটা ছেলে আছে। আপনার ছেলে থাকতেও আপনি বাইক চালান? তার মানে তো আপনার ছেলে নিশ্চয়ই ভালো কোনো ছেলে হবে না, নিশ্চয়ই তার আপনার কোনো খেয়াল রাখে না, তাই এই বয়সে এসে আপনার এই বাইক চালাতে হচ্ছে। না না মা, আপনি কোথাও ভুল করছেন। ও আচ্ছা, সরি সরি, আমার ভুল হতে পারে। আমার তো মনে হয় যে সারা জীবন আপনি হয়তো জুয়া খেলে এসেছেন, নেশা করেছেন, এই জন্য আপনার কাছে কোনো টাকা নেই, তাই শেষ বয়সে এসে আপনার এই বাইক রাইড করতে হচ্ছে। হ্যাঁ আপনাদের মতো মানুষ না আসলে কোনোদিন ভালো হবে না। আপনারা সারা জীবন জুয়া নেশা এগুলো করে টাকা নষ্ট করবেন, শেষ বয়সে এসে পরে মানুষের দ্বারা এইভাবে করে কাজ করে খাবেন। এই আপনাদের মতো লোকদের জন্যই না সমাজের আজ এই অবস্থা। দেখো মা, আমি তোমার বাবার বয়সী একজন মানুষ, বাবার মতো। আমাকে এই কথাগুলো না বললেও তুমি পারতে। আসছে আপনি আমার বাবার মতো? আপনি কিভাবে আমার বাবার মতো হন? আমার বাবা কি আপনার মতো এরকম বাইক রাইড করে নাকি? হ্যাঁ আসছে, কোথায় আপনি আর কোথায় আমার বাবা? শুনেন, আমার বাবার সাথে না আপনি কখনো আপনাকে মিলাতে যাবেন না। কি ব্যাপার, একটা ভাড়া মেটাইতে এত খুব সময় লাগে? কি কথা বলতেছো এখানে? কি ব্যাপার, একটা ভাড়া ক্লিয়ার করতে এতক্ষণ সময় লাগে? আর সব থেকে বড় কথা, তুমি একটা রাইডারের সাথে কি এত কথা বলতেছো আমাকে বলো তো? আরে দেখো না, এই ওনার প্রতি আমার মায়া লেগে আমি তাকে কত ভালো ভালো কথা বললাম যে উনি কেন এত কষ্ট করে বাইক রাইড করছে, সে আমাকে কি উল্টাপাল্টা কথা বলছে। বাবা, তুমি তুমি রাইড শেয়ার করতেছো? আসলে বাবা, হয়েছে কি, আমি এটা করতাম না। 3 মাস আগে আমি যে চাকরিটা করতাম সেই চাকরিটা চলে গেছে, তাই সংসার খরচ জোগানোর জন্য আমি এই কাজটা করছি। আমি ভাবছিলাম তোকে এই কথাটা জানাবো, কিন্তু পরে ভাবলাম তুই লেখাপড়া করছিস, তুই আবার চিন্তায় পড়ে যাবি, তোর পড়ালেখার ব্যাঘাত ঘটুক, এটা আমি চাইনি, তাই তোকে জানাইনি বাবা। চুপ করুন, নাটক বন্ধ করুন। আরে উনি তোমার বাবা মানে? হ্যাঁ কই, তুমি তো কখনো আমাকে বলোনি যে তোমার বাবা এরকম পাঠাও রাইড শেয়ার করে। হ্যাঁ তার মানে তুমি এই ছোট লোক ভিখারির ছেলে? হ্যাঁ এই ভিখারি তোমার বাবা হয় কিভাবে? আফরিন, একদম চুপ থাকো, আর একটাও ফালতু কথা তুমি বলবা না। হ্যাঁ, উনি আমার বাবা। আমার ভাবতেই অবাক লাগছে, এই ছোট লোকটা তোমার বাবা? আর একটাও ফালতু কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না, তাও আবার আমার বাবার সম্পর্কে। উনি আমার বাবা, উনি আমাকে জন্ম দিচ্ছেন, আমার জন্মদাতা পিতা। তুমি আমার গার্লফ্রেন্ড হইতে পারো, কিন্তু এই মানুষটা আমার জন্মদাতা পিতা। এই সামান্য পাঠাও ড্রাইভারের জন্য তুমি আমাকে চড় মারলে? তুমি না আমাকে ভালোবাসো? এই তোমার ভালোবাসা? হ্যাঁ মারলাম, এখন তো তোমাকে শুধু একটা থাপ্পড় দিছি। আমার বাবার সম্পর্কে যদি আর একটাও ফালতু কথা তুমি বলছো, আমি তোমাকে এমন মার মারবো, আয়নার সামনে গিয়ে নিজের চেহারা দেখে তুমি ভয় পাবা। তুমি কাকে অপমান করতেছো? কোন মানুষটাকে তুমি উল্টাপাল্টা কথা শোনাচ্ছ? যেই মানুষটা আমাকে পৃথিবীর আলো দেখাইছে, যেই মানুষটার বদৌলতে আজকে তুমি আমাকে পাইছো, সেই মানুষটাকে তুমি অপমান করতেছো। আরে এই মানুষটার কৃতজ্ঞতা আমি আজীবন স্বীকার করেও শেষ করতে পারবো না। উনি এত কষ্ট করেও প্রতিটা দিন আমার প্রত্যেকটা আবদার উনি পূরণ করছে। কখনো বলে নাই আমি এটা করতে পারবো না, আমি তোকে এটা দিতে পারবো না। আজকে সকালে কি হয়েছে জানো? বাবা, আমার কিছু টাকা লাগতো। টাকা আজ কি লাগবে বল না, কত লাগবে? 1000 টাকা হলেই চল। 1000 টাকা? আচ্ছা বাবা, টাকাটা দিয়ে কি করবি তুই? ওই একটা বই কিনতাম তো, এই জন্য। আচ্ছা দেখি। বাবা, আমার কাছে তো 600 টাকা আছে। আচ্ছা ঠিক আছে বাবা, লাগবে না, তুমি রেখে দাও, আমি কোনো বন্ধুর কাছ থেকে ম্যানেজ করে নিব। না না ঠিক আছে, সমস্যা নাই, আমি তো কালকে বেতন পাবো, তুই এটা রাখ।
রাখ বাবা। আচ্ছা লাগবে না বলছি তো, তুমি রেখে দাও না। এটা কি বললি বাবা? আমার আর কে আছে তুই ছাড়া? আমার সব কিছু তুই নে বাবা, এই টাকাটা তুই নে। ঠিক আছে। এবার বুঝতে পারছো যেই মানুষটার পকেটে পর্যাপ্ত টাকা না থাকা সত্ত্বেও আমি যখন যেইটা আবদার করছি তখন সেটার জন্য আমার হাতে টাকা দিয়ে দিছে। এই মানুষটাকে তুমি যা ইচ্ছা তাই বলে অপমান করতেছো। এই মানুষটা আমার আবদার কখনো অপূর্ণ রাখে নাই, আর সেই মানুষটাকে তুমি আমার চোখের সামনে অপমান করবে আর আমি তোমাকে ছেড়ে দিব। আসলে ব্যাপারটা কি জানো, তোমার মতো মেয়েরা কখনো কোনোদিন সংসারই করতে পারবে না। তোমরা মানুষকে ভালোই বাসতে জানো না, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয়, এতটুকু ম্যানার্স তোমাদের ভিতরে নেই। এরকম মেয়ের সাথে আর যাই হোক কোনো রকম সম্পর্ক রাখা যায় না। তোমার সাথে আজকের পর থেকে আমার সব সম্পর্ক শেষ। নেক্সট টাইম আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করবা না। যাও এখান থেকে। ও আচ্ছা, তুই আমার সাথে কি রিলেশন রাখবি না? আমি তোর সাথে রিলেশন রাখবো না। তোর মতো এরকম 2 টাকা ছেলের সাথে আমি রিলেশন রাখবো? হ্যাঁ, প্রশ্নই আসে না। আমি যদি আগেই জানতাম যে তুই এরকম ভিখারির একটা ছেলে, আমি জীবনে তোর সাথে রিলেশনই করতাম না। আর তোর মতো একটা ছেলের সাথে না সম্পর্ক রাখার কোনো ইচ্ছাও আমার নেই। 2 টাকার এই ছেলের সাথে আমি কি রিলেশন রাখবো? হ্যাঁ, আর তোর সাথে যদি আমি রিলেশন রাখি না, তোর বাবা যেমন আজকে পাঠাও ড্রাইভার, তুইও কিছুদিন পরে পাঠাও ড্রাইভারই হবি। আর তোকে বিয়ে করে কি আমি নিজে পস্তাবো নাকি? তোর সাথে আমার রিলেশন শেষ, বুঝতে পেরেছিস? তুই আমার সাথে আজকের পর কোনো যোগাযোগ করবি না। মা, তুমি কেন আমার ছেলের সাথে এইভাবে ব্যবহার করছো? আসলে আমি জানতাম না তুমি আমার ছেলেকে ভালোবাসো, তাহলে আমি কখনো তোমাকে এর আইডিয়া নিতাম না। তাছাড়া আমার এই সমস্যাটা মাত্র 3 মাসের, নাহলে আমাদের ফ্যামিলিটা অনেক ভালো, অনেক এস্টাবলিশ ফ্যামিলি। এইসব নিয়ে তুমি ভেবো না মা। আপনি চুপ করুন। আপনার মতো ভিখারির মুখ থেকে না আমি কোনো কথা শুনতে চাই না। ছোট লোক কোথাকার, আপনার জন্যই না আজকে আমাদের মধ্যে ঝামেলা লেগেছে। আপনি যদি ওর বাবা না হতেন তাহলে আমাদের মধ্যে এত ঝামেলাও লাগতো না। এই একদম চুপ, ডোন্ট ক্রস ইওর লিমিট। আমি বলছি না, আমার বাবার সাথে একটাও ফালতু আচরণ করলে আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। চলে যেতে বলছি এখান থেকে, যা যা। এই মেয়ে দাঁড়াও, তুমি বলেছিলে না আমি আমার সন্তানকে মানুষ করতে পারিনি? আমি অবশ্যই আমার সন্তানকে মানুষ করতে পেরেছি। এই হচ্ছে আমার যোগ্য সন্তান। এই যে যাওয়ার আগে একটা কথা শুনে যাও, আমার বাবার জন্য তোমার মতো 1000টা মেয়েকেও আমি ছাড়তে রাজি আছি। কারণ আমার বাবা একদিকে, পুরো দুনিয়া একদিকে। আমার বাবা আমার পুরো দুনিয়া। এই মানুষটাকে যেই ব্যক্তি অসম্মান করে কথা বলবে আমি সেই ব্যক্তিকেই দেখে নিব, সে যেই হোক না কেন। বাই দ্য ওয়ে, ভাগ্যক্রমে আল্লাহ পাক আমাকে তোমার আসল রূপটা দেখাই দিচ্ছে, নয়তো তোমার সাথে যদি আমার বিয়ে হতো না জানি আমাদের সংসারে কতটা অশান্তি নেমে আসতো। এখানে দাঁড়াচ্ছ কেন? যাও এখান থেকে। বাবা, আই এম সরি, আজকে আমার জন্য তোমার অনেক অপমানিত হইতে হয়েছে। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আরে না, এসব কি বলছিস? তুই তো আমার ছেলে, তোর জন্য আমার গর্বে বুকটা ফেটে যাচ্ছে। ঠিক আছে, আজকে আমি তোমাকে রাইড করে নিয়ে যাব। পিছনে বসো। আসো আসো। আরে রুনা, তুই এখানে? আরে আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হলো হ্যাঁ যে আমাদের ম্যাডামের নাম ধরে ডাকতে? আরে আফরিন, এই সামান্য ব্যাপারে ওনাকে চড় কেন মারলা? ম্যাডাম, আপনি খেয়াল করেননি এই ছোট লোক দারোয়ানটা আপনার নাম ধরে ডাকছে? হ্যাঁ, আমি শুনেছি। আপনি আমার নাম ধরে কেন ডাকলেন? আমি তো আপনাকে চিনতে পারিনি। আরে রুনা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি বাদল। আচ্ছা, আপনি কোন বাদল? আমি তো সত্যি মনে করতে পারতেছি না। আরে ওই যে আমি বাঁশি বাজাতাম, পাখির ডাক করতাম, তোমার মনে নেই? ওই যদি শুনো। ভুলে গেছো তুমি এসো? ও বাদল, হ্যাঁ তোমাকে আমি চিনতে পেরেছি, কিন্তু তুমি এখানে কি করছো? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে তোমাকে আমি এখানে দেখতে পাবো, কিন্তু তোমার এই অবস্থা কেন? আসলে আমার ভাগ্যটাই খারাপ। আমি একটা অনেক ভালো চাকরি করতাম, হঠাৎ করে একদিন অ্যাক্সিডেন্টে আমার পা ভেঙে গেল। আমি 2 বছর বিছানায় ছিলাম, তারপরে চাকরিটা চলে গেল। এখন কোনো রকম এখানে এসে এই দারোয়ানের চাকরিটা নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি একটা মিটিংয়ে যাচ্ছি, আমি মিটিং থেকে ফিরে এসে আমি তোমার সাথে কথা বলবো। চলো তুমি থাকো। হ্যাঁ বাবা, আমার বন্ধু এই অফিসে
কত বড় অফিস, কত বড় অফিসার, আমার কি খুশি লাগতেছে। ম্যাডাম একটা কথা বলতাম। হ্যাঁ বলো। ম্যাডাম আমি মানলাম গার্ড হচ্ছে আপনার বন্ধু, কিন্তু অফিসের লোকজন তো আপনাকে অনেক ভয় পায়। তারা যদি জানতে পারে যে সামান্য গার্ড একজন আপনার বন্ধু, তাহলে তো তারা আপনাকে সম্মান করবে না, আর তাছাড়া তারা ভয়ও পাবে না। হ্যাঁ আফরিন, তুমি একদম ঠিক বলছো। তাহলে এখন আমি কি করব? ম্যাডাম আপনি একটা কাজ করুন, আপনি ওনাকে চাকরি থেকে বের করে দিন, তাহলে কেউ জানবেও না আর কোনো প্রবলেমও হবে না। ঠিক আছে, তাহলে বের করে দিব। ঠিক আছে, ডাকো। আচ্ছা। রুনা, আমাকে দেখেছিস? হ্যাঁ বাদল, আমি তোমাকে ডেকেছি। শোনো, তুমি আমার বন্ধু, তুমি যদি এখানে গার্ডে চাকরি করো আর এটা যদি লোকজন জানে, তাহলে আমার মান সম্মান থাকবে না। তাই বলছি তুমি আর এখানে গার্ডে চাকরি করতে পারবে না। হ্যাঁ, আর এই জন্য আপনার চাকরিটা আজকে থেকে নেই, আর এদিকে আপনি আর কখনো আসবেন না। কি বলছিস রুনা? চাকরি না থাকলে আমার তো পুরো ফ্যামিলি না খেয়ে মরবে। আমি এখন কোথায় চাকরি পাবো? আর আমি তোমাকে কোথায় বললাম যে আমি তোমাকে চাকরি থেকে ছাঁটাই করব? তুমি গার্ডের চাকরি ছেড়ে এখানে অ্যাকাউন্টেন্ট চাকরি করবে। কি বলছেন ম্যাডাম? উনি অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করবে? হ্যাঁ, তুমি তো বললে যে আমার বন্ধু যদি গার্ডের চাকরি করে তাহলে আমার মান সম্মান থাকবে না, তাই আমার বন্ধুকে আমি যে কোনো চাকরি দিতেই পারি। কিন্তু ম্যাডাম উনি তো একজন গার্ড, উনি গার্ড হয়ে কিভাবে সে অ্যাকাউন্টেন্টের কাজ করবে? শোনো, যেটা হবে সেটা আমি দেখে নেব। তোমাকে একটা কথা বলি, তুমি যাকে তাকে চর মারার এই বদ অভ্যাসটা ছেড়ে দিও। শোনো বাদল, কাল থেকে তুমি অ্যাকাউন্টেন্ট হিসেবে এখানে চাকরি করবে। অনেক ধন্যবাদ তোকে রুনা, অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানে ধন্যবাদের কি আছে? বন্ধুর সাহায্যে বন্ধু করবে, এটাই তো নিয়ম। আচ্ছা আফরিন, তুমি একটা কথা বলো তো, তোমার বন্ধু যদি এরকম করতো তাহলে কি করতে? তাকে তুমি চাকরি থেকে বের করে দিতে? আরে বন্ধু যদি বন্ধুর সাহায্যে না আসে তাহলে এটা কেমন বন্ধুত্ব বলো? আর বন্ধু তো বন্ধুর জন্য জীবনও দিতে পারে, আর এটা তো সামান্য একটা চাকরির ব্যাপার। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানে ধন্যবাদ দিতে হবে কেন? বন্ধুত্বর ভিতরে ধনী গরিব এটা কিছুই নাই। ঠিক আছে, তুই যা, কালকে এসে অ্যাকাউন্টেন্ট হিসাবে জয়েন করিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই আসো, আস্তে আস্তে আসো। আরে এইটা খোলা কেন? কি জানি, আমি তো জানি না। কই তুমি? আরে আসো আসো আসো। Sorry, I'm extremely sorry. Please, don't mind. ইটস ওকে। কিরে, তুই আমার ব্যাগটা কেন নিলি? তার মানে তুই অন্ধ না? না, আমি অন্ধ না। তুই মেবি ছিনতাইকারী। দে আমার ব্যাগটা দে। একদম না, ব্যাগে টাচ করার একদম চেষ্টাও করবেন না। টাচ করার চেষ্টাও করবো না মানে? এটা আমার ব্যাগ, ব্যাগটা দিবি নাকি আমি পুলিশে ফোন করব? আচ্ছা, পুলিশ ডাকবেন? ঠিক আছে, এক কাজ করেন, পুলিশকে ডাকেন। পুলিশ আসুক, পুলিশও দেখুক আসলে এখানে ঘটছেটা কি। পুলিশ তো আর অন্ধ না। ওয়েট আ মিনিট, পুলিশ কিন্তু এটাও দেখবে। কি এবার বুঝতে পারছেন আমি কেন আপনার কাছ থেকে ব্যাগটা কেড়ে নিছি? কেন আপনার কাছ থেকে ব্যাগটা আমি ছিনতাই করছি? ছি 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 ছি, একটা মানুষ ঠিক কতটা নিচে নেমে গেলে এরকম কাজ করতে পারে? আরে দুইটা অন্ধ মানুষ, বৃদ্ধ মানুষ, তাদের পেনশনের টাকা নিয়ে বাড়িতে যাচ্ছিল, আর আপনি কি করলেন? তাদের অসহায়ত্বের সুযোগ নিলেন, তাদের কাছ থেকে তাদের টাকাটা আপনি চুরি করে নিলেন, ছিনতাই করে নিলেন, আর সেটাকে কি বলতেছেন? নিজের টাকা দাবি করতেছেন। এই ব্যাগে যে টাকাগুলো আছে সেই টাকাগুলোর আসল মালিক ওই দুইজন বৃদ্ধ মানুষ, আপনি না। আপনার কি বিবেকে একটুও বাঁধলো না? এই টাকাগুলো যে আপনি ওনাদের কাছ থেকে চুরি করতেছিলেন, এই টাকাগুলো দিয়ে ওদের পুরো সংসারটা চলে। ও, এই টাকা পেলে তো আপনার পুরো মাসটা আরামে চলে যাবে, কিন্তু একটাবারও এটা চিন্তা করেন নাই এই টাকা দিয়ে তাদের সংসারটা চলে। ওই অন্ধ মানুষগুলো কার কাছে গিয়ে সাহায্য চাবে? হ্যাঁ,
কিভাবে নিজেদের সংসার চালাবে একবারও ভেবে দেখছেন আপনি? পুলিশকে আপনি কি ডাকবেন? পুলিশকে তো এখন আমি কল করব। প্লিজ 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 আপনি পুলিশ ডাকবেন না, আমার ভুল হয়ে গেছে। আসলে অন্ধ দুজন মানুষের কাছে এতগুলো টাকা দেখে না আমি লোভে পড়ে গিয়েছিলাম। আমি চিন্তা করেছিলাম যে এই বুড়ো লোকগুলোর এতগুলো টাকা দিয়ে কী করবে, এই জন্য আমি টাকাটা চুরি করেছি। আপনি প্লিজ আমাকে পুলিশে দেবেন না। এই ভিডিওটা আপনি ডিলিট করে দেন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি কখনো এই ধরনের কাজ করব না। ভিডিও ডিলিট? নেভার। এই ভিডিও ডিলিট করা হবে না, কারণ আপনাদের মতো মানুষ সুযোগ পেলে আবারও এরকম কাজ করবে। আপনি যেন এরকম কাজ আর কখনো না করতে পারেন, এই জন্য এই ভিডিওটা আমি কখনো ডিলিট করব না। নেক্সট টাইম যদি এরকম কোনো কিছু আমার চোখে পড়ে বা আমার কানে আসে, সেদিন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে উপযুক্ত শাস্তি দেব। আর এই টাকাগুলো যাদের, আমি তাদের কাছে এই টাকাগুলো ফেরত দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি তাদেরকে টাকাগুলো ফিরিয়ে দিন, কিন্তু আপনি ভিডিওটা ডিলিট করে দিন। আমি আপনার কাছে হাত জোর করে মাফ চাচ্ছি, আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। মাফ? আমার কাছে কেন মাফ চাচ্ছেন? অন্যায় তো আপনি আমার সাথে করেন নাই। যেই মানুষগুলোর সাথে অন্যায় করছেন তাদের কাছে মাফ চান। মাফ যদি চাওয়ারই হয় তাহলে ওনার কাছে মাফ চান। আঙ্কেল, এই যে আপনার টাকা, আপনার এই টাকাগুলো এই মেয়েটা চুরি করছিল, যে টাকাগুলো আমি উদ্ধার করছি। এটা আপনার টাকা, এখানে টাকা পুরোপুরি আছে। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। এই টাকাগুলো নিয়ে যাওয়ার পরে তোমার আন্টি ওখানে মাথা ঘুরে পড়ে আছে, আমরা কিছুই বুঝতে পারিনি। আমি ওখানেই বসেছিলাম। বাবু, আল্লাহ তোমার ভালো করুক, তুমি টাকাগুলো ফিরিয়ে দিয়েছো। আঙ্কেল আঙ্কেল প্লিজ আপনি আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। আসলে আমার লোভ চলে আসছিল আপনাদের টাকাগুলো দেখে, আমি লোভ সামলাতে পারিনি। প্লিজ আমাকে মাফ করে দিন। দেখো মা, টাকার লোভ অনেক বড়, তুমি একবারও ভাবলে না এই গরিব মানুষের টাকাগুলো তুমি নিয়ে গেলে। আমরা দুজন অন্ধ, আমি আমার স্ত্রীর চিকিৎসার জন্য এই টাকাগুলো নিয়ে যাচ্ছিলাম, আর তুমি টাকাগুলো নিয়ে গেলে। সাবধান মা, এই ধরনের কাজ আর কখনো করবে না। এই নিন আপনার ব্যাগ, বি কেয়ারফুল। আঙ্কেল, আপনি চলুন, আমি আপনাকে আগায় দিচ্ছি। আচ্ছা বাবারা, তোমরা অবশ্যই আমার এই প্রতিবন্ধী মেয়ের বিয়ের জন্য যে বিজ্ঞাপন দিয়েছিলাম সেটা দেখে এসছো, তাই না? তাহলে আমরা এখন পরিচিত হই। তুমি বলো বাবা তোমার পরিচয়টা। জি, আমি সামিন জারিফ, আমার বাসা হলো উত্তরাতে। আমার বাবা বড় একটা কোম্পানির মালিক আর আমার বাসা উত্তরা। বাহ, গুড। এবার তুমি বলো তোমার পরিচয়। আমার নাম নুর আলী, বাবা আমিনুল ইসলাম। মিরপুরে থাকছি, ছোটখাটো একটা ব্যবসার চেষ্টা করছি কিন্তু এখনো দাঁড় করাতে পারিনি। গুড। আচ্ছা, পরিচয় তো হলো, এবার আমি একটা প্রশ্ন করি তোমাদের, হ্যাঁ, একজন একজন। আচ্ছা বাবা, তুমি কেন আমার এই প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করবে একটু বলবে আমাকে? আসলে আঙ্কেল, আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই। আমার বাবা একজন বিজনেসম্যান, অলরেডি আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি আছে। এরপরেও যখন বিজ্ঞাপনে দেখলাম যে আপনি আপনার প্রতিবন্ধী মেয়েকে বিয়ে দিবেন, তখন আপনার বাসায় এসে দেখলাম কি আপনারও অঢেল সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি জমি জমা কোনো কিছুরই অভাব নেই। তাই চিন্তা করলাম যে যদি একবার আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারি, এই প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করার পরে আপনার এই কোটি কোটি টাকার সম্পত্তি আর আমার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি সব মিলিয়ে, বুঝতেছেন ব্যাপারটা কত বড় সড়ো একটা বিষয়। তা তো ঠিকই। আচ্ছা বাবা, এবার তুমি বলো তো তুমি কেন আমার এই প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করবে? আসলে আঙ্কেল, ছোটবেলা থেকেই একটা ব্যাপার নিয়ে আমার খুব ইচ্ছা ছিল যে আমি জীবনে একটা না একটা ভালো কাজ করব। যখন আপনার এই বিজ্ঞাপনটা আমি দেখছি যে আপনার প্রতিবন্ধী মেয়েকে আপনি বিয়ে দিতে চান, তখন আমার কাছে কেন যেন মনে হলো একটা প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করার থেকে ভালো কাজ আর কিছু হইতে পারে না। এই জন্য চলে আসলাম, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, তোমরা কিছুদিন আমার বাড়িতে থাকো, আমি তোমাদেরকে একটু পরে সিদ্ধান্তটা জানাবো, ঠিক আছে? চল মা, ভেতরে চল। আরে বাবা, কোথা থেকে আসলা? মসজিদে গেছিলাম, নামাজ পড়ে আসলাম। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, আমি একটু বাইরে যাচ্ছি। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, এরকম ছেলেই তো আমার দরকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি দেখি আরেকটার কি অবস্থা, তার খোঁজ খবর নিয়ে আসি।
হ্যালো দোস্ত, শোন, আমি সকালবেলায় তোরা বলছি না যে আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। আসলে ওইসব চাকরির ইন্টারভিউ কিছুই না। আমি হইলাম পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখছিলাম, বুঝছস, যে একটা প্রতিবন্ধী মায়েরা যদি বিয়া করতে পারি তাইলে মনে কর কি অনেক টাকা পয়সা ধন সম্পদ পাবো। এই জন্য আজকে সেখানে আসছি, তোরে বলা হয় না তাই ফোন করে বললাম। শোন, যদি একবার ওই প্রতিবন্ধী ওই মুখ বেঁকা ওইটা যদি বিয়া করতে পারি তারপরে আমার লাইফ মামা মনে করে একদম সেটেল। কারণ মাইয়ার যে বাপ একদম কোটিপতি, মনে কর একবার খালি বিয়াটা করবো আমার টাকা পয়সা ধন সম্পত্তি একদম ভরাই ফেলাবো। এরপরে ওই প্রতিবন্ধী মাইয়ারা দেখে কে, এরপর লাত্তি মাইরা ফেলাই দিব আর সম্পত্তি সব পায়ের উপর পা তুইলা ভোগ করবো। আচ্ছা মামা, আশেপাশে তো কেউ নাই, আমি এখন রাখি, ঠিক আছে? দোয়া করিস। আরেকটা আসছে বুঝছস বিয়া করতে, ওরা দেখলেই মনে হয় বুড়াই, ওর লগে জীবনেও বিয়ে হইতো না। বিয়াতে মনে কর আমার লগে হবো, এটা একদম 100% শিওর থাকে, বুঝছস? বিয়া হওয়ার পরে কিন্তু ট্রিট খেয়ে যাই। রাখি এখন মামা। আচ্ছা বাবারা, তোমাদেরকে আমি আজকে যে কারণে রেখেছি, হ্যাঁ, আজকে তোমাদেরকে একজন লোকের সাথে পরিচয় করাবো। তোমরা একটু ওয়েট করো, আমি ডাকছি। আপা, একটু এদিকে আসুন তো। তুমি এখানে কি করতেছো? তুমি চেনো নাকি ওনাকে? আসলে শ্বশুর আব্বা হয়েছে কি, ওই যে উনি হইল আমাদের বাসার কাজের বুয়া, বুঝছেন? আমার বাবা তো কোটিপতি বিজনেসম্যান, আপনাকে বলছিলাম না। এই মহিলা আমাদের বাসায় কাজের লোক সেজে এসে আমার বাবার সম্পত্তি আত্মসাৎ করতে চায়, বুঝছেন? একে বের করে দেন, একটা ফ্রড চিটার। এই কাজের বুয়াকে বের করেন। থামো, কি বললে? কাজের বুয়া? শোনো, তোমাকে আমি আগেই ভেবেছিলাম তুমি একটা দুষ্ট, যার কারণে তোমাকে আমি ফলো করেছি। তুমি ওই দিন বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছিলে আমি সব শুনিনি? আমি অবশ্যই শুনেছি। তারপর আমি তোমার সব খোঁজ নিয়েছি। খোঁজ নিয়ে জানতে বললাম তোমার বাড়িতে বউ আছে, সেই বউ পোয়াতিকে তুমি ভালো করে চিকিৎসা করাতে পারছো না। আর তোমার মাও না খেয়ে আছে, মাকেও ঠিক মতো খাওয়াতে পারছো না। না না বাবা, আপনারা ভুল বুঝতেছেন হবু শ্বশুর আব্বা, তুমিও আমাকে ভুল বুঝতেছো। উনি তো বললাম কাজের, উনি ফ্রড, উনি মিথ্যা কথা বলছে। আমি কোনোই বিয়ে করি নাই, আমার কোনো বউ নাই। চুপ করো, মিথ্যুক কোথাকার। তোমার মা বাবা লন্ডন থাকে, তাই না? আর কত মিথ্যে কথা বলবে, হ্যাঁ? আর কি ভেবেছিলে যে তোমার এই মিথ্যে কথা কোনোদিন ধরা পড়বে না? তোমাদের দুজনকে ডাকা হয়েছিল একটা পরীক্ষা নেওয়ার জন্য। আমার বাবা তো টাকা পয়সা কোনো কম নেই, কিন্তু আমি প্রতিবন্ধী সেজেছি শুধুমাত্র দেখার জন্য যে কোন ব্যক্তিটা সৎ, আমি যার সাথে সারাটা জীবন কাটাবো সে মানুষ হিসেবে কেমন। কিন্তু তোমাকে তো আমার বাবা আগেই ধরে ফেলেছিল, তুমি যখন সম্পত্তির লোভে আমাকে বিয়ে করতে চেয়েছো। আর তুমি কিনা তোমার বাসায় পোয়াতি বউ রেখে এসে আমাকে বিয়ে করতে চেয়েছো। লজ্জা করে না? হ্যাঁ, নিজের মা নিজের অসুস্থ বউকে রেখে টাকার লোভে আমার মতো একটা প্রতিবন্ধী মেয়েকেও বিয়ে করতে রাজি হয়ে গেছো। তো বিয়ের পরে তো তুমি আমাকে রেখে অন্য একটা মেয়েকেও রাজি হয়ে যেতে টাকার জন্য। আরে কি বলতেছো? আমি আসলে কোটিপতি বাবার একমাত্র সন্তান। আর তাছাড়া আমি হাসপাতালে বউকে নিবো, এসব কি বলছো? আমার তো বউই নাই। বউ থাকলে তো আমি ঠিকই হাসপাতালে নিতাম, তাই না? আর তাছাড়া তুমি আর হবু শ্বশুর আব্বা, আপনারা যাকে আমার মা বলতেছে, উনি তো আমার মাই না। আমি বারবার বলতেছি উনি কাজের বুয়া। আমার মা তো লন্ডনে থাকে, ওইখানে আমার মাও বিজনেস করে। আপনাদের কোথাও ভুল হচ্ছে, দেখেন উনাকে বের করেন, উনি একটা ফ্রড, আমি বারবার বলতেছি। জারিফ, তুই আমারও অস্বীকার করতেছস? আমারও তুই চিনতে পারতেছস না? এই মহিলা, আমি তোরে বলছি না আমি তোরে চিনি না, তুই চোখের সামনে থেকে যা, তোরে কিন্তু আমি অবস্থা খারাপ করে ফেলবো। বাইরে এখান থেকে। চুপ! আর একদম মিথ্যে কথা বলবে না। তোমার সব সত্যিটা না এখানে ফাঁস হয়ে গেছে। এবার যদি তুমি মিথ্যে কথা বলো তাহলে আমি আমার বাবাকে দিয়ে পুলিশ ডাকিয়ে তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিব। তখন জেলে গিয়ে তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল। ঠিকই বলেছিস, পুলিশকে আমি খবর দেবো। শোনো, তুমি যদি সবকিছু সঠিকভাবে স্বীকার না করো তাহলে এক্ষুনি আমি পুলিশ ডাকবো। আর পুলিশ ডাকলে তো বুঝতে পারছো, আর যদি স্বীকার করো তাহলে এখান থেকে তুমি সহজে যেতে পারবে, না হলে তোমাকে কিন্তু আমি ছাড়বো না। বাজান, তুই সব সত্যি সত্যি কয়ে দিস না কে? স্বীকার করে এলো সব, নইলে হ্যাঁ পুলিশে খবর দিলে তোরে আর মারে পুলিশে ধরে নিয়ে যাবো। বাবা, স্বীকার করে এলা। না প্লিজ, পুলিশকে ডাকবেন না, পুলিশ ডাকার কোনো দরকার নেই। জি, উনি আমার মা আর আমি বিবাহিত। আমি চলে যাচ্ছি এখান থেকে। মা চলো, এখানে আর এক মুহূর্ত না, আমরা চলে যাই। ঠিক আছে আপা। বসো বাবু। আঙ্কেল, আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল।
আপনার মেয়েকে দেখে তো কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হচ্ছে না যে সে একজন প্রতিবন্ধী। তাহলে এত বড় একটা নাটক কেন সাজাইলেন? দেখো বাবা, আমি তো বাবা, আমার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নেই, আমার একটা মাত্র মেয়ে। তাই আমার মেয়েকে আমি কার হাতে তুলে দেবো এটা পরীক্ষা করার জন্যই এই কাজটুকু আমি করেছি। আর তুমি যাবে কেন বাবা? তুমি তো স্বর্ণের টুকরো ছেলে। আমি তো অনেক খোঁজাখুঁজি করে এই অভিনয় করে তোমার মতো একটা ছেলেকে চেয়েছিলাম। দেখুন আঙ্কেল, আমি যখন পত্রিকায় আপনার মেয়ের বিয়ের প্রস্তাবটা পাইছি তখন সেখানে উল্লেখ করা ছিল যে আপনার মেয়ে একজন প্রতিবন্ধী, আর একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করার থেকে ভালো কাজ আর কিছু হইতে পারে না। এই জন্য আমি আপনার মেয়েকে বিয়ে করতে আসছিলাম। কিন্তু এখন তো দেখতেছি আপনার মেয়ে একদম সুস্থ আছে। আপনারা শুধুমাত্র একটা নাটক করছেন একটা ভালো মানুষের আশায়। আমি মনে করি এই বিয়েটা আমার না করাটাই বেটার হবে। তুমি তুমি আমার মেয়েকে বিয়ে করো বাবা, তুমি আমার মেয়ের যোগ্য একজন পাত্র। ঠিক আছে আঙ্কেল, আপনি যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েই নিচ্ছেন, এখানে আমার আর কিছু বলার নেই। আর আপনি গুরুজন মানুষ, যেটা বিচার করছেন অবশ্যই কোনো না কোনো কিছু ভেবে চিন্তেই বিচার করছেন। আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার মেয়েকে আগে জিজ্ঞেস করুন তার কোনো আপত্তি আছে কিনা। ঠিক আছে, আমি মেয়েকে জিজ্ঞেস করছি। কি রে মা, তোর কি এই ব্যাপারে কোনো আপত্তি আছে? বাবা, আমি কি তোমার কোনো কথা কখনো ফেলেছি? তুমি আমার জন্য যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মাথা পেতে নেব। ঠিক আছে, তোমরা দুজনে কথা বলো, আমি আসছি। আমি এখনই প্রমাণ করে দিচ্ছি যে মা বড় নাকি বউ বড়। জারিফ ফোন দিছে, দাঁড়াও কথা বলো। হ্যালো, হ্যাঁ জারিফ বল। হ্যালো ভাবি, ভাবি সর্বনাশ হয়ে গেছে। আলিফ ভাই তো অ্যাক্সিডেন্ট করছে, হাত পা একদম মানে ছিঁড়ে বেড়ে একাকার, মাথার মধ্যে 16টা সেলাই লাগছে, একদম মগজ খুলে বেরো যাওয়ার মতো অবস্থা। তুমি যেমনি করে পারো তাহলে সাহেবকে একটু বল না 3 লাখ টাকা নিয়ে হসপিটাল আসতে, আমি হসপিটালের ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। আমি এক্ষুনি আসছি, তুই তো দাঁড়া। বাবা, সর্বনাশ হয়ে গেছে, আলিফের অ্যাক্সিডেন্ট হয়েছে, নাকি মাথার মগজ বের হয়ে গেছে। চলো এক্ষুনি 3 লাখ টাকা নিয়ে আমরা হাসপাতালে যাবো, চলো। আরে বলছিস কি তুই? বস, আগে ঠান্ডা হোক। কথা বুঝতে পারছিস কিছু? যার হাত পা ভেঙে গেছে, মগজ বের হয়ে গেছে, তার জন্য এত টেনশন কেন, এত দরদ কেন? সে কি বাঁচবে? বেঁচে থাকলে তো কোনো কাজে আসবে না, পুঙ্গ হয়ে যাবে, অ্যাবনর্মাল হয়ে যাবে, কথা বলতে পারবে না। কি বলছো বাবা? আমার স্বামী হাসপাতালে আর আমি টাকা নিয়ে যাব না? ধর 3 লক্ষ টাকাই দিয়ে তাকে চিকিৎসা করে সুস্থ করে আনলাম, তারপর দেখা গেল তার একটা হাত নেই, একটা পা নেই, তখন সে একটা প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী লোক দিয়ে তো তোর বাচ্চা কাচ্চা হবে না, কিছুই হবে না। তাহলে তোর লাভটা হবে কি বল? বাচ্চা কাচ্চার মাই যদি হতে পারলি না, তাহলে ওই প্রতিবন্ধী স্বামী দিয়ে কি করবি? তাকে বাথরুমে নিয়ে যাবি, বাথরুম থেকে আনবি, গোসল করাবি, হাতে খাওয়াই দিবি, এইসবই করবি তুই সারা জীবন। 3 বেলা রান্না বাইরে খাওয়াইয়া ওই প্রতিবন্ধী সেবা করবি? শোন মা, ওই ছেলের জন্য তোর চোখের পানি ফেলতে হবে না। তোকে আমি আমার বন্ধুর ছেলের সাথে বিয়ে দেবো, যে কোনো ছেলে তোকে দেখলে অনায়াসে পছন্দ করে ফেলবে। এই নিয়ে তুই একদম চিন্তা করিস না। ও একটু নেশা পানি করে তাতে কি হয়েছে, অনেক টাকা পয়সা তো আছে তাদের। সত্যি বলছো বাবা? আমার আবার বিয়ে হবে, আমি আবার নতুন করে সাজবো, আমার গায়ে হলুদে কত মানুষ আসবে, আমি নাচানাচি করব। শোন, সবই হবে তোর, তুই একদম চিন্তা করিস না। তোর বিয়ে দেওয়ার সময় আমি 10টা করে জমা দেবো, এলাকার সব মানুষের খাওয়াবো, ধুমধাম করে তোর বিয়ে দেবো। এসব তুই একদম মাথায় আনিস না। তুই ভিতরে গিয়ে তোর গয়নাগাটি যা আছে, টাকা পয়সা যা আছে সব নিয়ে আয়। ওরা হাসপাতাল থেকে ফেরার আগেই আমরা এখান থেকে চলে যাব। ঠিক আছে বাবা, তুমি একদম ঠিক বলেছো। আমি এক্ষুনি গহনাগাটি টাকা পয়সা সব গুছিয়ে আমি পালিয়ে যাচ্ছি। শুনলা তো নিজের কানে ভাই, মাকে ছেড়ে যেই সারাদিন বউ 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 করো, বউকে নিয়ে শপিং করাইতে যাও, এখানে যাও সেখানে যাও, এত টাকা ঢালো, আর সেখানে আমার মা বিছনার মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে, মায়ের একটা ওষুধ কেনার টাকা নাই, সেই টাকা তুমি ম্যানেজ করে দাও না, সেই টাকা তুমি দাও বউয়ের পিছনে। আজকে দেখছো তোমার বউ বলতেছে যে সে নাকি তুমি প্রতিবন্ধী হওয়ার পরে সে আরেক বেটার সাথে বিয়ে বসবে। এবার দেখো এই সেম কথাটা আমি আমাদের মাকে ফোন করে বলি, দেখো মা কি বলে। জারিফ, হ্যালো। হ্যালো মা, মা আমার যে বড় ভাই আছে আলিফ ভাই, আলিফ ভাই তো অ্যাক্সিডেন্ট করে একদম বেডে শুয়ে আছে, মগজ টগজ
হয়ে গেছে, হাতটা একদম মানে ছিলে গেছে। ওইখানে ডাক্তার বলছে কি 2-3 লাখ টাকা লাগবে অপারেশনের জন্য। মা যেমনি করে পারো এই টাকাটা একটু ব্যবস্থা করে তুমি দাও না। কি হয়েছে আমার আলিফের? কি কেমন অ্যাক্সিডেন্ট হইলো বাবা? এতগুলো টাকা, 2-3 লাখ টাকা আমি এখন কই পাবো? আর আর তোরা কই আছিস তোরা? মা অফিসের পাশের যে হসপিটালটা আছে ওইখানে আমরা আছি মা। তুমি আসতে লাগো মা, আমি বেরোইতেছি টাকা নেওয়ার জন্য। মা আসো মা, তুমি আসো। 3 লাখ টাকা, এত টাকা আমি কই পাবো? যাই হোক তুই কোনো চিন্তা করিস না বাজান। একটা স্বর্ণের চেন আছে, ওইটা বেচে আমি টাকা ব্যবস্থা করে লইতেছি। বাবা তুই আমার আলিফের কাছে থাক বাবা, আমার আলিফের কাছ থেকে তুই সরিস না, সরিস না। দেখলা ভাইয়া, এই হইলো মা আর ওই হইলো বউ। তোমার বউ বলল যে আরেকজনের সাথে সে বিয়ে বসবে, তার বাবাও সেটাতে সাই দিল। আর মা, তার কাছে ওষুধ খাওয়ার মতো টাকা নেই, সে বলল 2-3 লাখ টাকা নিয়ে আসছে তোমার চিকিৎসার জন্য। এখনো বোঝার কিছু বাকি আছে, চলো মায়ের দিকে যাই। ওরে আল্লাহ, আমার পোলারে তুমি আল্লাহ বাঁচাই দিও। আল্লাহ আমার পোলারে বাজান, তোর কিছু হবে না বাজান, তোর কিছু, আমার পোলা ঠিক আছে। আমার কিচ্ছু হয় নাই, আমি একদম ঠিক আছি মা, আমি একদম ঠিক আছি। তাহলে জারিফ যখন তোর মাথার মজক বাইরে গেছে, তোর পাটা সবকিছু কেটে গেছে, এটা কেন করলো? মা, আজকে আমার ছোট ভাই আমার চোখ খুলে দিছে মা। ও যদি আজকে এই কাজটা না করতো তাহলে আমি আজীবন একটা ধোকার মধ্যে থেকে যাইতাম মা, আজীবন একটা ধোকার মধ্যে থেকে যেতাম। তুমি চলো আমার সাথে, আজকে সবকিছু আমি ক্লিয়ার করে দিব। চলো আসো। বাবা চলো, আমাদের সব জন্য শেষ। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আরে বাবা, তুমি চলে আসছো? আরে জানো না, তোমার কথা শুনে তো আমার হার্টের হওয়ার মতো অবস্থা। আমি জলদি করে 2 রাকাত নফল নামাজ পড়ে এই টাকা পয়সা নিয়ে তোমার হাসপাতালের দিকে যাচ্ছিলাম। বাস, আর একটাও ফালতু কথা বলবেন না, একদম নাটক করবেন না আপনারা। কি ভাবছেন আমি কিচ্ছু জানি না? আমি সব কিছু জানি। এই যে নাটক করতেছেন, এই নাটকগুলো বন্ধ করেন। আপনি যদি আমার শ্বশুর মশাই না হতেন, একদম চাপকে আপনার সবগুলো দাঁত আমি ফেলে দিতাম। কেন? আমি কি করেছি? কি করছেন এটা আবার আমাকে প্রশ্ন করতেছেন? নিজেদের স্বার্থের জন্য আমাকে কাছে টেনে নিছিলেন, আবার যখন স্বার্থ ফুরায় গেছে তখন আমাকে দূরে ঠেলে দিচ্ছেন, তাই না? এটাই হচ্ছে আপনাদের আসল রূপ। যখন আমার ভাই আপনাদেরকে কল করে বলছে যে আমার একটা দুর্ঘটনা হয়েছে, আমি অ্যাক্সিডেন্ট করছি, আমার অবস্থা খুবই খারাপ, তখন কি বলছিলেন আপনারা? আমি নিজের কানে সবকিছু শুনছি। এই ছিল আপনাদের মনে, তাই না? আপনাদের কথায়, শুধুমাত্র আপনাদের কথায় আমি আমার মা, আমার ভাই সবাইকে এই বাড়ি থেকে বের করে দিছি। আমি ভাবছি আপনারা আমার আপনজন, আর ওরা আমার পর। কিন্তু আসলে কি হলো আলটিমেটলি? এই মানুষগুলোই আমার আপন। যার কাছে একটা ফুটো কড়িটুকু নাই, সেই মানুষটা পর্যন্ত তার সবকিছু বিক্রি করে আমাকে সুস্থ করার জন্য টাকা নিয়ে যাচ্ছিল হাসপাতালের দিকে। আর আপনারা কি করবেন? আমারই সব টাকা আমার বাড়ি থেকে লুটপাট করে চলে যাচ্ছিলেন। এই ছিল আপনাদের ভিতরে, আপনাদের মনের ভিতরে এই সব কিছুই ছিল। আলিফ, তুমি আমাদের সাথে এমন ব্যবহার করছো কেন? তোমার এই কথা শুনে তো আমার প্রাণটাই বের হয়ে যাচ্ছিল। বাবাকে তো কান্নাকাটি করছিল। বাবা তোমার জন্য 2 রাকাত নফল নামাজও পড়েছে। এখনই তো আমরা টাকা পয়সা নিয়ে হাসপাতালের দিকেই যাচ্ছিলাম। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না। তুই যদি আর একটাও কথা বলিস আমি কিন্তু তোকে গলা টিপে এখানে মেরে ফেলবো। কি ভাবছিস আমি কিচ্ছু জানি না? ওই যে বললাম, আমার ভাই যখন তোদেরকে কল করছিল তখন তোরা কি কথা বলছিস সবকিছু আমি লাউড স্পিকারে শুনছি। মা, তুই ফোনটা কাটছিসনি? না, আমার তো মনে ছিল না। আমি সবকিছু বুঝে গেছি। সবাই স্বার্থপর, স্বার্থের জন্য আমার পাশে ছিল। যখনই নিজেদের স্বার্থ শেষ হয়ে গেছে তখনই আমার এই বাড়ি থেকে আমার টাকাগুলো নিয়ে পালানোর চেষ্টা হয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন আমি তোদের সাথে যেটা করব সেটা তোরা কোনোদিন এক্সপেক্টও করিস নাই। আমি তোকে ডিভোর্স দিব। তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব না। আমার মা, আমার ভাইকে যারা ভালোবেসে থাকতে পারবে, যারা সম্মান করে থাকতে পারবে, আমি তাদেরকে নিয়ে থাকবো। নয়তো আমি আর কাউকে চাই না। বেরিয়ে যা। তোদের মতো মানুষের আমার জীবনে কোনো দরকার নাই। বাবা, বাবা, আমার মেয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার মেয়েকে আমি প্রলোভন দিয়ে এগুলো করেছি।
বলছি না আমি আর কোনো কথা শুনতে চাই না, এখান থেকে চলে যেতে বলছি। আপনাদের কারো মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাচ্ছি না। আউট আউট। এই ওয়েট আ মিনিট, ব্যাগ দেখি। আমার সব টাকা নিয়ে তারপর যা হচ্ছে। আউট আউট। মা, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি সব কিছু বুঝতে পারছি। আজকের পর থেকে আমি তোমাদের সাথে আর কোনো রকম অন্যায় করবো না, না তোমার সাথে কোনো খারাপ আচরণ করবো। ওই যে বলছিলাম, তোর কথাটা মনে আছে? কি ব্যাপার, বাবা মেয়ে মিলে কি গল্প করা হচ্ছে? তোর স্থান হচ্ছে এই ফ্লোরে, আমার পাশে না। তাই সব সময় না এই ফ্লোরেই বসবি, কোনোদিনও আমার পাশে বসার মতো সাহস করবি না। আরে মা, তুই এটা কি করলি? তুই ওকে থাপ্পড় মারলি? আশ্চর্য! একজন স্বামীর অধিকার আছে স্ত্রীর সাথে বসার, তুই কি কাজ করলি? এটা এটা তুই ঠিক করেছিস? বাবা, ওকে তুমি তোমার মেয়ের জামাই হিসেবে মেনে নিতে পারো, কিন্তু আমি ওকে আমার স্বামী হিসেবে এক বিন্দুও মানি না। ওর কোনো যোগ্যতা আছে আমার স্বামী হওয়ার? হ্যাঁ, আমার বাবা হচ্ছে একজন কোটিপতি, আরও সামান্য একজন ফকিন্নি। আমাকে যে ও বিয়ে করতে পেরেছে এটাই ওর সাত কপালের ভাগ্য, কিন্তু আমি তোর সাথে সংসার করবো না, ইম্পসিবল ব্যাপার। আর তুমি ওকে বলে দাও নেক্সট টাইম যেন আমার পাশে বা আমার সাথে দাঁড়ানোর কোনো চেষ্টাইও না করে। থাক না বাবা, ওনার সাথে এত জোরাজোরি করার কোনো দরকার নাই। উনি তো একদম ঠিক কথাই বলছে। সামান্য ফকিন্নি ঘরের সন্তান আমি কিভাবে এত দামি সোফাতে ওনার পাশে গিয়ে বসি? ওনার পাশে বসার জন্য হলেও যথেষ্ট যোগ্যতার দরকার আছে, যেটা আমার নাই। আর আপনি কেন চিন্তা করতেছেন? আমি একটা গরিব ঘরের সন্তান, এরকম মেঝেতে বসার অভ্যাস আমার আছে, চিন্তা করবেন না। বাবা, তুমি কিছু মনে করো না বাবা। আমার মেয়ের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাবা, তুমি কিচ্ছু মনে করো না। না না আব্বা, আপনি আমার কাছে এভাবে ক্ষমা চাচ্ছেন কেন? আপনি আমার গুরুজন, আপনি যদি আমার কাছে এভাবে ক্ষমা চান ব্যাপারটা কেমন দেখা যায় না? আর উনি হয়তো আমার উপর একটু রাগ, এই জন্য এমন আচরণ করতেছে। ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। কি রে, তুই আমার রুমের কিছু কোন সাহসে? হ্যাঁ, এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যা। আমার রুমে থাকার মতো যোগ্যতা না তোর এখনো হয়নি, বুঝতে পেরেছিস? আজব ব্যাপার, এইভাবে কেন বলছেন? দেখেন, আপনি হয়তো আমাকে মানতে পারতেছেন না, কিন্তু সবাই তো জানে যে আমাদের বিয়ে হয়েছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ। এখন যদি আমি আমাদের রুম থেকে বের হয়ে চলে যাই, এটা যদি বাই এনি চান্স বাবা অথবা মা কেউ দেখে ফেলে, তাহলে কি ভাববে বলেন তো? প্লিজ আপনি চিন্তা করবেন না, আপনি বেডে ঘুমান, আমি ফ্লোরে শুয়ে পড়বো, সমস্যা নেই। একদমই না, তোকে আমি আমার রুমে একদম অ্যালাউ করবো না। আর বাবা মা কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যা, বের হয়ে যা বলছি। ঠিক আছে। কি হয়েছে বাবা, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ মা, অনেক বড় সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়ে গেছে? কি হয়েছে? ব্যবসার জন্য ব্যাংক থেকে 10 কোটি টাকা লোন নিয়েছিলাম, কিন্তু ব্যবসাটা তো শেষ পর্যন্ত আমি রান করতে পারিনি। সব টাকাগুলো লস হয়ে গেছে। এখন এখন কি করব বুঝতে পারছি না। ব্যাংক কিন্তু টাকার জন্য খুব চাপ দিচ্ছে আমাকে। বাবা, কোনো চিন্তা করো না, এমনিতে তোমার বয়স হয়েছে, আর বেশি চিন্তা করলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। আর এমনিতেই কোনো না কোনো কিছু তো ঠিক ম্যানেজ হয়ে যাবে, তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। আসসালামু আলাইকুম স্যার, আই এম সামিন জারিফ ফ্রম ব্যাংক ওয়াই। স্যার, আপনি গত 4 বছর আগে আমাদের কোম্পানি থেকে 2 কোটি টাকা লোন নিয়েছিলেন আপনার বাড়ি বানানোর জন্য, এবং গত মাসে আপনার মেয়াদ শেষ হয়ে গেছে ঋণ পরিশোধ করার। এখন পর্যন্ত আপনি যেহেতু কোনো আপডেট দেননি, সুতরাং ব্যাংক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী সপ্তাহের মধ্যে যদি আপনি সমস্ত লোন পরিশোধ না করেন, সেই ক্ষেত্রে আপনার বাড়িটি নিলামে তোলা হবে।
কি বলছেন এসব? দেখুন কি হয়েছে বাবা? মারে, এই তো হচ্ছে বিশাল সমস্যা। ব্যাংক থেকে এইমাত্র ফোন এলো, তারা বলছে এই 10 কোটি টাকা আমি 1 সপ্তাহের মধ্যে পরিশোধ করতে না পারলে এই বাড়িটা তাকে নিলাম করে দেবে। হবে না, যত টাকা পরিশোধ করতে হয় সব টাকা আমি দিব, কোনো সমস্যা নেই। ফকিন্নির বাচ্চা, ছোট লোক। এই, তোর কি মনে হচ্ছে যে আমরা এখানে বসে মজা করছি? হ্যাঁ, সিরিয়াস একটা কথার মধ্যে তুই এসে আমাদের সাথে ফান করছিস? না, আমি আপনাদের সাথে কোনো ফান করতেছি না, কোনো মজা করতেছি না। আমি যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি। আমাকে শুধু এইটা বলেন যে কত কোটি টাকা আপনাদের লোন, আমি শোধ করে দিব, পাই পাই করে আমি নিজে শোধ করে দিব। তুই এখনো আমাদের সাথে ফান করছিস? হ্যাঁ, তুই দেখছিস এখানে আমার বাবা চিন্তিত, আমার বাবা অসুস্থ হয়ে যাচ্ছে চিন্তায় চিন্তায়, আর তুই কি না একটা ছোট লোক ফকিন্নি হয়ে লোন পরিশোধের কথা বলছিস? হ্যাঁ, তোর কোনো যোগ্যতা আছে? তুই নিজে তো তোর শ্বশুর বাড়িতে পড়ে থাকিস, তুই আবার আসছিস লোন পরিশোধ করার জন্য। বাবা, ওকে বলো এক্ষুনি বাসা থেকে বের হয়ে যেত, ওখানে আমি আর দেখতেও পাচ্ছি না। দেখুন, আপনি আমাকে যেমনটা ভাবতেছেন আমি কিন্তু তেমন না। আপনি যদি আমার পরিচয় শোনেন সেটা কিন্তু হজম করতে পারবেন না। তোর আবার পরিচয়? তোর আবার কিসের পরিচয় রে? তুই তো একটা ভিখারি, আবার ঘর জামাই, তোর এছাড়া কোনো পরিচয় আছে? আছে, আরেকটা পরিচয় আছে। বাংলাদেশের শীর্ষ 10 জন কোটিপতির মধ্যে আমার বাবা একজন। বাংলাদেশের সব থেকে বড় গাড়ির শোরুমের কথা অবশ্যই জানেন, নামটা অবশ্যই শুনছেন। সেটা কিন্তু আর কারো না, আমার বাবার। শুধুমাত্র বাংলাদেশে না, দেশের বাইরেও এরকম আরো 10 থেকে 20টা শোরুম আমার বাবার আছে। তাহলে এখন আপনি ভেবে দেখেন আমার টাকার পরিমাণ ঠিক কতটুকু। আরে বাবা, আমি তো তোমার ব্যাপারে এত কিছু জানতাম না। আমি তো জানি তুমি একটা মধ্যবিত্ত পরিবারের ভালো একটা ছেলে, তাই তো আমার মেয়ের জন্য আমি তোমাকে চুজ করেছি। হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক কথা বলছেন, কারণ এই পরিচয়টা আমি কখনো আপনাদেরকে দেই নাই। আমি কখনো চাই নাই আমি আমার বাবার পরিচয়ে বড় হই। আমার বাবার টাকার বড়াই আমি নিজে করি, যেমনটা আপনার মেয়ে করে। আমার বাবার টাকা দিয়ে ফুটানি করার শখ আমার কখনো হয় নাই, বা কখনো হবেও না। আমি সবসময় চাইছি নিজের যোগ্যতায় কিছু করার। এই জন্য আমি আপনাদের সামনে আমি হয়ে আসছিলাম। আপনার মেয়েকে আমি বিয়ে করছি, কিন্তু যখন আমি দেখতেছি যে আমার চোখের সামনে আমার শ্বশুর মশাই সামান্য কিছু টাকার জন্য এত বড় একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছে, তখন আমি কিভাবে চুপ করে থাকি? ইম্পসিবল, আমি চুপ করে থাকতে পারবো না। আপনি শুধু আমাকে এতটুকু বলেন যে আপনার লোন ঠিক কত টাকা, আমি পরিশোধ করব, আই প্রমিস। আলিফ, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আসলে তোমাকে অনেক খারাপ কথা বলেছি, অনেক খারাপ আচরণ করেছি, তোমাকে যা হয় তাই বলেছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। ইটস ওকে, চিন্তা করবো বাবা, আপনি একদমই চিন্তা করবেন না। যত টাকা লাগে আমি পরিশোধ করি, আপনি শুধু আমাকে বলেন কত টাকা। আসো মা, আসো, বসো। মা, তোমার মা এই বাসায় কি করছে? হ্যাঁ, আমি না তোমাকে বলেছি তোমার মা যেন বাসায় না ঢুকে? আহা, এইভাবে কেন বলতেছো? মা অনেক অসুস্থ, ডক্টর দেখাইতে হবে, এই জন্য নিয়ে আসছে। 2-3 দিনের মতো থাকবে, চিকিৎসা করে আবার চলে যাবে। 2-3 দিন? আমি তো তাকে আমার বাসায় 1 ঘন্টাও অ্যালাউ করবো না। হ্যাঁ, আর 2-3 দিন ইম্পসিবল ব্যাপার। এই মহিলার সাথে আমি এক বাড়িতে জীবনেও থাকবো না। তুমি এক্ষুনি তোমার মাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দাও। আচ্ছা, এইভাবে বলার কোনো মানে হয়? একটা মানুষ অসুস্থ, তাকে ডক্টর দেখানোর জন্য নিয়ে আসছি, এভাবে কেন বলতেছো? আচ্ছা, এক কাজ করো, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি গিয়ে বাজার সদাই করে নিয়ে আসি। মা আসছে, 2-3 দিন থাকবে, ভালো মন্দ খেতে হবে না? শোনো, আমি যদি পারতাম না তোমার মাকে আমি বিষ খাইয়ে মেরে ফেলতাম। আবার তুমি বলছো আমাকে টাকা দিতে, যে তুমি তোমার মায়ের জন্য ভালো মন্দ বাজার করে নিয়ে আসবে, তারপর সেটা আমি রান্না করে তোমার মাকে খাওয়াবো? হ্যাঁ, দেখো, আমার মাথা খারাপ হয়ে যাওয়ার আগে তুমি তোমার মাকে বাসা থেকে নিয়ে বের হয়ে যাও, তা না হলে কিন্তু আমি তাকে মেরে ফেলবো। আচ্ছা, রিল্যাক্স, ঠিক আছে, আমি রেখে আসবো, কিন্তু আমাকে ফ্রেশ হওয়ার একটু সময় দাও। আমি জাস্ট যাবো, ফ্রেশ হবো, তারপর এসে মাকে নিয়ে যাবো। অনেক দূর থেকে আসছি, সেই গ্রাম থেকে আসছি, ধুলো বালি দিয়ে পুরো শরীরটা একদম শেষ হয়ে গেছে। আমাকে একটু সময় দাও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি করো যা করার। ওর বলছি খুব শক্ত, তাই না, যে আমার বাসায় তুই থাকবি? এত সহজ আমার বাসায় থাকা? হ্যাঁ, তুই যদি আমার বাসায় থাকিস না, তোকে আমি রাতে না ঘুমের মধ্যে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো। তুই তো এমনি ছাড়বো না, দাঁড়া, তোকে তো আমি মজা দেখাচ্ছি। মা, থামলে কেন? মারো। ও, সে তো তোমার নিজের মা। নিজের মায়ের গায়ে কি কেউ কখনো হাত তোলে? তোমার মা মা, আর আমার মা কি?
বারের জলে ভেসে আসছে। তুমি আমার মায়ের সাথে প্রতিনিয়ত এমন আচরণ করছো। আমি যতবার তোমাকে বোঝানোর চেষ্টা করছি, তুমি আমার একটা কথাও বোঝো নাই। আমি যদি এইসবের এগেনস্টে গিয়ে প্রতিবাদ করতে চাইছি, তুমি আমাকে শুধুমাত্র এই ভয়টাই দেখাইছো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবা। আমি এই ভয়ে, সংসারে অশান্তির ভয়ে আমার মাকে গ্রামে রেখে আসছি, যেন সবাই অন্তত শান্তিতে থাকতে পারে। আজকে কি করছো? হ্যাঁ, আমার মা ভেবে নিজের মায়ের গায়ে পর্যন্ত হাত তুলছো। তোমার মাকে আমি আজকে ইচ্ছা করে নিয়ে আসছি। তোমার মাকে অনেক বলছি, সে বিশ্বাস করে নাই। এই জন্য বলছি, আমি যেমনটা বলি তেমনটা করেন। নিজের মেয়ের আসল চেহারা আপনি নিজেই দেখতে পারবেন। কি মা, দেখতে পারছেন? আপনার মেয়ের আসল রূপটা আপনি দেখতে পারছেন? এখন আপনি বলেন, আমিও তো আমার মায়ের সন্তান। আমার চোখের সামনে যখন আপনার মেয়ে আমার মায়ের সাথে এমন আচরণ করে, তখন আমার কতটা খারাপ লাগে। আমার বুকটা ফেটে যায় মা, কিন্তু আমি কিচ্ছু বলতে পারিনি। কেন জানেন? সম্মানের ভয়ে। আপনার মেয়ে যদি আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়, তাহলে আমাদের পরিবারের সম্মানটা কোথায় চলে যাবে? শুধুমাত্র এই ভয়ে আমি আমার নিজের মাকে গ্রামে রেখে চলে আসছি। এখন আপনি বলেন, আপনার মেয়ের সাথে আসলে কি হওয়া উচিত? আপনি বিচার করবেন এটা। তোর এত বড় সাহস, তুই তো শাশুড়ি লেগে এরকম ব্যবহার করস? তো শাশুড়ির গায়ে হাত তোলস তুই? হ্যাঁ, আজকে আমি যদি এখানে না হইতাম তো আমি বিশ্বাসই করতাম না। জামাই এতদিন যা বলছে আমি একটা কথাও বিশ্বাস করি নাই। উল্টা আমি জামাইরে বলছি যে জামাই, তুমি আমার মেয়ের নামে এত অপবাদ দিও না। কিন্তু না, আমার ধারণা সব ভুল, সব ভুল আমার ধারণা। শোন, যেদিন তোকে আমি বিয়ে দিয়েছিলাম সেদিন আমি তোকে বলছি যে শ্বশুর শাশুড়ি স্বামী সবার সাথে তুই ভালো ব্যবহার করবি, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবি না। কিন্তু তুই তুই কি করলি? কি করলি তুই? ছি, আমার নিজের প্রতি নিজের ঘৃণা হইতেছে। কেন জানিস? যে তোর মধ্যে এরকম একটা কুলাঙ্গার মেয়ে আমি পেটে ধরছি। সি 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 সি, যে নিজে মায়ের মতো শাশুড়ি তার গায়ে হাত তুলতে পারে। হ্যাঁ, তোর কাছ থেকে এটা আমি কখনোই আশা করিনি, কখনোই না। তোকে আমি এই শিক্ষা দিচ্ছি, এই শিক্ষা দিয়ে তোর আমি বড় করছি। এই জন্যই তো আশেপাশে মানুষে সবাই তোর নামে খারাপ বলে, সবাই, কেউ না। আজকে আমি জামাইয়ের কথা ধইরা আমি নিজে প্রমাণ করতে আসছি তুই কত নিচে নামতে পারোস। নিজের চোখে দেখার জন্য আমি আসছি এখানে। শোন, যা দেখার আমি নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, সম্পর্ক সেদিনই হবে যেদিন তোর শাশুড়িরে তুই আনতে পারবি এই বাড়িতে, এবং কি সে তোকে ক্ষমা করবে। তারপর আমি তোকে আমার মেয়ে বলে স্বীকার করব, তার আগে না, কখনোই না। মা, মা আমার কথা। এত কিছুর পরেও যদি তোমার মাথায় সুবুদ্ধি না আসে, তাহলে তোমাকে বোঝানোর ক্ষমতা কারো নাই।